theoretically pregnancy duration should be at around 40 weeks, কিন্তু সামহাও বিভিন্ন কারণে যদি আপনার বেবি 37 উইক্সের আগেই ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে সেটাকে প্রিটার্ম ডেলিভারি বলে। বেবিকে আফটার ডেলিভারি একটা লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে। সুস্থ স্বাভাবিক বেবি কাকে বলে সেটাও জানাটা ভীষণ দরকারি। বেবির বার্থ ওয়েটটা তার স্বাভাবিক যে রেঞ্জ থাকে তার থেকে বেশি বা কম হয়ে যায় সেটাও কিন্তু একটা রেড সাইন। সেই বেবিকে কিন্তু হাই রিস্ক নিউবর্ন বলে থাকে। নর্মালি যদি আপনি 35 ইয়ার্সের পরে প্রেগনেন্সি প্ল্যান করছেন এবং যদি প্রেগনেন্সির শুরুতেই আপনার অলরেডি কিছু হেলথ ইস্যুস থেকে থাকে, আপনার যদি বেশ কিছু মিসক্যারেজ হয়ে থাকে, ইউট্রাসের মধ্যে কোনো রকম সিস্ট বা ফাইব্রয়েড এই ধরনের কিছু অ্যাবনর্মাল গ্রোথ তৈরি হয়, সেই প্রিমেচিওর বেবির মধ্যে অনেক রকম ইনিশিয়ালি ডিসঅর্ডার দেখা দিতে পারে। এখন যখন আপনি হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড হাই রিস্ক নিউবর্ন সম্বন্ধে একটা ধারণা পেয়েছেন, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমার মনে হয় সেটা তোমাদের কোথাও না কোথাও মোটিভেট করবে। হাই রিস্ক প্রেগনেন্সি থাকা সত্ত্বেও আলটিমেটলি আমি এবং আমার বেবি আমরা দুজনেই ভালো আছি, সুস্থ আছি। ইউট্রাসের মধ্যে বা আপনার বুমের মধ্যে ঠিকঠাকভাবে গ্রো করছে না, বেবি খুব এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, সেই ক্ষেত্রেও যেটাকে আমরা বলি লার্জ পার জেস্টেশনাল এজ, সেরকম যদি বেবি হয় সেক্ষেত্রেও কিন্তু ডক্টররা আগে আগে ডেলিভারি করে দেন যাতে বাইরে এসে বেবি স্বাভাবিকভাবে বড় হতে পারে। যদিও আপনি ভাবছেন আপনার শরীরে কোনো অসুবিধা নেই, স্টিল আপনার বেবির যেহেতু গ্রোথটা কোনোভাবে বাধা পাচ্ছে অথবা বেশি হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস কিন্তু অবশ্যই আপনার প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে যায় অ্যান্ড আপনাকে না চাইতেও প্রিম্যাচিওরলি বেবির ডেলিভারি অনেক সময় করে ফেলতে হয়। আমার ক্ষেত্রেও সেম এটাই হয়েছিল। আপনারা যখন আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারের ভিডিওগুলো দেখেছেন, আপনারা দেখেছেন যে আমার কিন্তু ইনিশিয়ালি কোনো সমস্যা ছিল না। আই ওয়াজ পারফেক্টলি অল রাইট, অ্যাক্টিভ অ্যান্ড হেলদিভাবে প্রেগনেন্সি লিড করছিলাম। বাট আমার থার্ড ট্রাইমেস্টারটা শুরু হওয়ার পরেই ডক্টর আমাকে বলেন আমার প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি। ইনিশিয়ালি আমার তো খুব অবাকই লেগেছিলো, যেহেতু আমার নিজের কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমি ডক্টরকে এটাই বলেছিলাম যে আমার তো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমার প্রেগনেন্সি কী করে হাই রিস্ক প্রেগনেন্সি হতে পারে। তো ডক্টর আমাকে বলেছিলেন যে হাই রিস্ক প্রেগনেন্সি মানে এই নয় যে আপনিও এক্সটার্নালি ভীষণ সাফার করবেন, হতে পারে যে সাফারটা ইন্টারনালি আপনার বেবি করছে অ্যান্ড হতে পারে যে আপনার একটু অ্যাডিশনাল মনিটরিংয়ের প্রয়োজন, আলাদাভাবে কিছু স্পেশাল কেয়ারের প্রয়োজন। 7th মান্থে আমার যখন ফার্স্ট কালার ডপলার টেস্টটা হয় তখন আমি জানতে পারি যে আমার বেবির গ্রোথ স্বাভাবিকের থেকে বেশি রয়েছে, মানে 2 উইকস অ্যাহেড রয়েছে। মানে ইট ওয়াজ 30 উইকস আর বেবির গ্রোথ ওয়াইজ ইট ওয়াজ অ্যারাউন্ড 33 উইক্সের গ্রোথ ছিল। আমাকে আমার যিনি ইউএসজি করেন তিনি বলেন জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে, হতেই পারে। থার্ড ট্রাইমেস্টার শুরু হতে হতেই অনেক সময় এই ডায়াবেটিস হওয়াটা ভীষণই কমন এবং তার ফলস্বরূপ কী হয়, বেবি অ্যাব্রাপ্টলি বাড়তে থাকে। তখন আমার আবার করে ডায়াবেটিস টেস্ট হয় এবং সব কিছুই নর্মাল ছিল ওভারঅল। এখন আমার যিনি গাইনোকোলজিস্ট আছেন তিনি আমায় বোঝান যে প্রত্যেকটা বেবি সেম হয় না এবং প্রত্যেকের গ্রোথও সমান হয় না। হতেই পারে আমার বেবির গ্রোথ বেশি, মানে এটা তো কিছুটা জেনেটিক্যালও না, হয়তো আমরাও ছোটোবেলায় এরম ছিলাম বলেই আমাদের বেবিও এরম হচ্ছে। কেন কি বয়সী প্রত্যেকটা বেবি সমান হয় না, আকার আকৃতি সবার আলাদা থাকে, গঠন সবার ডিফারেন্ট হয়। আমাকে বলেছিল চিন্তার কিছু নেই, আমার কাজ একটাই আমার বেবির মুভমেন্টটাকে ট্র্যাক করা, যে প্রপারলি মুভ করছে কিনা অ্যান্ড নিজের শরীরটাকে ফলো করা, যে কোনোভাবে কোনো সময় যেন ওয়াটার ব্রেক না করে যায় বা কোনোভাবে ব্লিডিং না স্টার্ট হয়ে যায়, এই জিনিসগুলোকে মনিটর করা, যেমন চলছে তেমন চলতে দেওয়া, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া নর্মালি করা, টেনশন না করা। কিন্তু অ্যাট দি সেম টাইম ডক্টর আমার প্রেগনেন্সিটাকে কিন্তু তখন হাই রিস্ক মার্ক করে দিয়েছিলেন। কেন করেছিলেন তার অনেকগুলো কারণ আছে, একটা একটা করে বলি। তার আগে বলি, যদি এই চ্যানেলে তোমরা নতুন হও এবং এইটা দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও ওয়্যার ইউ হ্যাভ সিন মি, তো আমি বলি যে আমি একজন নিউ মম। আমি আমার এই চ্যানেলে মেনলি আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করি অ্যান্ড আমার বেবির বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস কী হয়েছে আমার প্রেগনেন্সি জার্নিতে সেগুলো শেয়ার করি অ্যান্ড শর্টসে আমি আমার বেবির বিভিন্ন ফান মোমেন্টসগুলো ক্যাপচার করে সবার সাথে শেয়ার করি।
তো আমি বলবো আমার ভিডিওগুলো অবশ্যই চেক করবেন এবং শর্টসগুলোও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, আর আপনাদের যা কিছু ফিডব্যাক আছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার সত্যি কথা বলতে আপনাদের কমেন্টস করতে খুবই ভালো লাগে, অ্যান্ড আমি চেষ্টা করি সবার কমেন্টসের রিপ্লাই করার। তো অবশ্যই এই কমিউনিকেশনটা চালু রাখবেন, আমার খুব ভালো লাগবে। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট তো অবশ্যই বেবির গ্রোথ বেশি রয়েছে। সেকেন্ডলি, যেহেতু বেবির গ্রোথ বেশি, মানে স্বাভাবিকের তুলনায় বেবি অনেক বড়, তার ইউরিনেশনও অনেক বেশি, এবং তার ফলে কী হচ্ছিলো, আমার যে অ্যামনিওটিক ফ্লুইড তার পরিমাণও প্রচণ্ডভাবে বাড়তে থাকে। ওয়ারেজ কী হয়, প্রেগনেন্সি যত ম্যাচিওর হতে থাকে আপনার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমার কথা, আমার ক্ষেত্রে সেটা ক্রমশ বাড়ছিল। এবার এক্সেসিভ ওয়াটার যখন আপনার শরীরে আপনার মুম্বে তৈরি হতে থাকে, চান্সেস আর দেয়ার যে আপনার ওয়াটার ব্রেক হয়ে যাওয়ার, মানে কতটা লোড আপনি নিতে পারবেন। যখন ওয়াটার ব্রেক হয়ে যায় তখন ডেলিভারি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এটা একটা অবশ্যই হাই রিস্ক। অ্যান্ড আফটার প্রেগনেন্সি এই যে এক্সেস ফ্লুইড আপনার বডিতে জেনারেট হয়েছে, সেটা লোয়ার বডিতে একটা প্রেশার ক্রিয়েট করে, এন্ড আপনার যে শিরা বলুন বা আর্টারি বলুন, এগুলোর মধ্যে কিন্তু একটা হাই প্রেশার তৈরি হয়, এবং সে কিন্তু শিরা ছিঁড়ে যাওয়ারও একটা চান্সেস থাকে। এই সব কারণগুলো থাকে ফার্স্ট অফ অল, যেটা অ্যামনিওটিক ফ্লুইডের জন্য বললাম। সেকেন্ডলি, আমি আগে হয়তো বলিনি, সেটা হচ্ছে যে বা বলেছি হয়তো আমার খেয়াল পড়ছে না, প্রেগনেন্সির শুরুর থেকেই আমার ইউটেরাসে একটা ফাইব্রয়েডও তৈরি হয়, মানে একটা ওই সিস্ট যেটা বললাম সেটা তৈরি হয়। এবার প্রেগনেন্সিতে সিস্ট হওয়াটা কিন্তু ভীষণই কমন, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু থাকে না। বাট এমনও কিছু কিছু কেসেস থাকে যেখানে যে ফাইব্রয়েড বা সিস্টটা তৈরি হয়েছে সেটা শ্রিঙ্ক করে না। যত আপনার প্রেগনেন্সি ম্যাচিওর হচ্ছে, ওই সিস্টটাও কিন্তু ক্রমশ ডেভেলপ করতে থাকে অ্যান্ড বড় হতে থাকে, এবং তাতে কী হয়, আপনার ইউট্রাসের মধ্যে একটা আলাদা করে স্ট্রেস তৈরি করতে পারে। এতেও কিন্তু আপনার ব্লিডিং স্টার্ট হতে পারে অ্যান্ড আর্লি লেবার পেন স্টার্ট হতে পারে, আগে আগে ডেলিভারি হওয়ার চান্সেস থাকতে পারে। আর একটা জিনিস যেটা ডক্টর বলেছিলেন, ওবেসিটি। এবার আমি প্রেগনেন্সির আগে থেকেই হায়ার সাইডে ছিলাম ওয়েটের, অ্যান্ড ডিউরিং দ্য প্রেগনেন্সিও আমি প্রথম দিকে হয়তো অতটা করিনি, বাট যত প্রেগনেন্সি ম্যাচিওর হতে থাকে আমার র্যাপিড ওয়েট গেইন হতে থাকে। এটাও বলে সবাই যে লার্জ মায়ের কিন্তু একটা লার্জ বেবি হতে পারে, তো সেক্ষেত্রে আমার ওবেসিটির জন্য হতে পারে যে আমার বেবি বড় হলো, তো এই একটা চান্সও ছিল। কিন্তু টাচউড আমি বলবো আমার কিন্তু প্রেগনেন্সিতে কোনো সমস্যা আমি ফিল করিনি। আমার শরীর যথেষ্ট ঠিকঠাক ছিল, আমি যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম। আমি একদম বেবি হওয়ার কিছুদিন আগেই অবধিও অফিস করেছি, সব কিছু ওয়াজ ভীষণ নর্মাল। এইভাবেই আরও কিছুদিন কাটে। যেটা বললাম যে যখনই আপনার প্রেগনেন্সি হাই রিস্ক হয় তখন মনিটরিংটা আরও বেড়ে যায়, মানে যেখানে 2 সপ্তাহ অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর চেক আপ হয়, সেক্ষেত্রে কী হয়, ঘন ঘন চেক আপ করতে হয়, আরও ঘন ঘন টেস্ট হতে থাকে। অ্যান্ড আমারও সেটাই হচ্ছিল, সবসময় না খেয়ে যেতে বলতো, কেন কখন কোন দিন কোন টেস্টটা করতে হয় নোবডি নোজ। যখনই যেতাম তখনই নয় ইউএসজি নয় সিটিজি কিছু একটা করতেই হতো, দেখার জন্য যে বেবি ঠিক আছে কিনা। আমি যতই বলি হ্যাঁ আমি বেবির মুভমেন্ট বুঝতে পারছি, বাট ডক্টরকেও তার তরফ থেকে 100% শিওর হতে হয় যে বেবি ঠিক আছে। কোনো কিছুই প্ল্যান থাকতো না, অ্যাজ পার ডক্টর চেক আপ যখন যেটা ঠিক মনে হতো সেটা করতে হতো। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি টাইম টেকিং, অনেকটা পেশেন্স রাখতে হতো, অ্যান্ড অবশ্যই টেনশনও হতো স্বাভাবিক। মানে যখন আপনি জানেন যে আপনার প্রেগনেন্সিটা হাই রিস্ক, অ্যান্ড আপনি প্রত্যেকবার চেক আপে গেলে এটা ভাবতে থাকেন এবার ডক্টর কী বলবে, এবার সব কিছু ঠিক আছে কি না, মানে সেই অ্যাসিওরেন্সটা আপনি সবসময় চান ডক্টরের কাছ থেকে। তো টেনশন তো হয়, আমি জানি আপনারাও যারা এই ফেজটা দিয়ে যাচ্ছেন তারা হয়তো রিলেট করতে পারছেন, অ্যান্ড আমিও আপনাদের দিকটা বুঝতে পারছি যে কেমন ফিল হয়। আমার মনে আছে ইট ওয়াজ 34 উইকস ছিল তখন। আমি আমার স্ক্যানের রিপোর্ট সেই অ্যাটাচ করব, দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো তখন বেবির গ্রোথ দেখায় অ্যারাউন্ড 36 উইকস হয়ে গেছে, মানে 36 উইকস 4-5 ডেজ এরকমের গ্রোথ দেখাচ্ছে। অ্যান্ড ওয়েটও অলসো ঠিকঠাকই দেখাচ্ছিল, ওয়েট কত 2600 বা 2 কিলো 600 এরকম কিছু ওয়েট দেখাচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে এবার হয়তো ডক্টর ডেট দিয়ে দেবেন, কারণ
অলরেডি 36 উইকস সাম ডেজের গ্রোথ দেখাচ্ছে, আর 5-6 দিনে ওটা আরও বেড়ে আরও বেশি হয়ে যাবে। whereas my gestational age was 34 weeks, এখনও আরও 7-8 সপ্তাহ রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমার বেবির গ্রোথ হায়ার সাইডে ছিল অ্যান্ড এই বিভিন্ন রকম কমপ্লিকেশন ছিল, নর্মাল ডেলিভারি ওয়াজ নট আ অপশান ফর মি, মানে এটা ছিলই না। ডক্টর আমাকে এটাও বলেছিল আমাকে এরকম কোনো হসপিটাল চুজ করতে হবে যেখানে অবশ্যই প্রপার নিওনেটাল কেয়ার ইউনিট থাকে, কোনো রকম অসুবিধা হলে যেন বেবি সেই সাপোর্টগুলো সঙ্গে সঙ্গে পায়। এখন আমাকে ডক্টর বললেন যে না, কোনোভাবেই এটা সম্ভব নয়, যতই বেবির ওয়েট ঠিকঠাক থাক, বেবি বড় হয়ে যাক, বাট 33 উইকস ইজ নট আ আইডিয়াল টাইম ফর আ ডেলিভারি, এটা হওয়া উচিত হবে না। ইউএসজিতে আপনি যেটা দেখছেন সেটা সর্বৈব সত্যি হয় না, ওখানেও প্লাস মাইনাস দেওয়া থাকে। অ্যান্ড যেহেতু আমার ওই ফাইব্রয়েডটাও ছিল, তো অবশ্যই আমি যেটা ইউএসজি স্ক্যানে দেখছি সেটাকে সম্পূর্ণ ট্রাস্ট করা উচিত হবে না। ডক্টর বলেন যে তোমার নিজের যদি শরীরে কোনো অসুবিধা না থাকে অ্যান্ড কোনো রকম ওয়াটার ব্রেক বা এই ধরনের কোনো ব্লিডিং বা এই ধরনের কোনো সমস্যা যদি না থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই ডক্টর 33 উইকসে এই রকমভাবে ডেলিভারি করতে পারেন না। তারপরে এগেন আমরা স্ক্যান করতে যাই অন মাই 36th উইক। আমার সিটিজি হয়, মাল্টিপল সিটিজি হয় অ্যান্ড ইউএসজি হয়, সব কিছু হয় একসাথে। আমার মনে আছে আমরা সকালে গেছিলাম অ্যান্ড ফিরতে ফিরতে আমাদের বিকেল হয়ে গেছিলো, যেহেতু সিটিজি রিপোর্টটাও ঠিকঠাক আসছিল না। তো মাল্টিপল, মানে 3-4 বার সিটিজি হয়েছিল সেদিনকে আমার, অ্যান্ড ইউএসজি স্ক্যান হয়েছিল। অ্যান্ড সেই দিনের ইউএসজি স্ক্যানটা সত্যিকারে ভীষণ টেনশন দিয়েছিল আমাদের সবাইকে। 2 সপ্তাহের মতো গ্যাপ ছিল, 2 সপ্তাহ বা 17 দিন আমার দুটো স্ক্যানের মধ্যে। তার মধ্যে বেবির ভীষণ র্যাপিড গ্রোথ হয়ে গেছিলো। 36 উইকসে বেবির গ্রোথ ওয়াইজ ইট ওয়াজ 41 উইকস অলরেডি। মানে আমার ইডিডি আমি ফেল করে গেছি, মানে আমার ইডিডি আরও 2-3 সপ্তাহ আগে ছিল, এরকম একটা দেখাচ্ছে। অ্যান্ড আমার বেবির গ্রোথ প্রচণ্ড বেশি, মানে ইট ওয়াজ অ্যারাউন্ড 4 কিলো 300 এরকম দেখাচ্ছে। আমিও বুঝতে পারছিলাম যে আমি ক্রমশ মাই বেলি বাম্প ওয়াজ হিউজ, মানে ভীষণ বড় হয়ে যাচ্ছে, র্যাপিডলি বড় হচ্ছে। মানে আমি আমার ডিউরিং প্রেগনেন্সিতে যত না ওয়েট গেইন করেছি, আমার লাস্ট 2-3 সপ্তাহে বোধহয় আমি 4-5 কিলো ওজন বাড়িয়ে ফেলেছিলাম। ওই স্ক্যানটাতে দেখে অ্যাকচুয়ালি ডক্টরও ভীষণ ভয় পেয়ে গেছিলেন যে মানে 2-3 সপ্তাহের গ্যাপে বেবির এতটা গ্রোথ, মানে বুঝতেই পারছেন 2 সপ্তাহের গ্যাপে বেবির প্রায় 1.5 কিলো মতো ওজন বেড়ে গেছে, উইচ ইজ টু মাচ। অ্যাটলিস্ট আমি যদি 37 উইকস অবধিও কন্টিনিউ করতে চাই প্রেগনেন্সি, তাহলে ইট উইল বি আনাদার 4-5 ডেজ। অলরেডি হয়তো 4.5 কিলো হয়ে যাবে। 4 কিলোর উপরে বেবির ওয়েট হওয়া মানে একটা ম্যাক্রোসমিক বেবি, অ্যান্ড ম্যাক্রোসমিক বেবির কিন্তু আলাদা হেলথ ইস্যুস থাকে, সেটা কখনোই অ্যাডভাইসেবল নয়। ডক্টর নিজেও অবাক হচ্ছিলেন যে মানে 2 সপ্তাহের মধ্যে এতটা কী করে বেবি গ্রো করে গেল। ওয়্যারএজ আমার কিন্তু থ্রু আউট প্রেগনেন্সিতে কোনোভাবেই ডায়াবেটিস ছিল না, যেটা সবাই সবসময় প্রেডিক্ট করে যে ডায়াবেটিস থাকলেই বেবি বড় হবে। আমার কিন্তু ডায়াবেটিস ছিল না, কিন্তু আমার বেবি ওয়াজ হিউজ অ্যান্ড আমাকে ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে বলা হয়। অ্যান্ড ডক্টর চেয়েছিলেন ইমিডিয়েটলি ওটি করে দেবেন। আমরা প্রিপেয়ার ছিলাম না, অবশ্যই আমরা তো নর্মাল চেক আপে গেছিলাম। অ্যান্ড ডক্টর যখন বললেন যে না, ইমিডিয়েটলি তোমাকে ভর্তি হতে হবে অ্যান্ড তোমার ওটি করতে হবে, আমরা সেই দিন সন্ধেবেলাতেই গিয়ে ভর্তি হয়ে যাই ভাগীরথী নেওটিয়াতে। নেওটিয়ার উপরে আমার রিভিউ ভিডিও আছে অ্যান্ড অবশ্যই আমার বার্থ ভ্লগ ভিডিওটাও রয়েছে। যদি তোমাদেরও ইচ্ছা আছে বা প্ল্যান করছো ভাগীরথী নেওটিয়াতে ডেলিভারি করানোর, তবে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভীষণ টেন্স মোমেন্ট ছিল সব কিছুর জন্যই, বিকজ ইট ওয়াজ নট প্ল্যান। মানে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমার কাছে আরও 1 সপ্তাহ ছিল আমার ডেলিভারির, অ্যান্ড আমার আরও কিছু কাজ বাকি ছিল, কিছু পাইপলাইন ছিল, আমার ঘরের কিছু কাজ ছিল। মানে স্বাভাবিক একটা বেবি আসার আগে আমরা অনেক রকম প্ল্যানিং করি, সেইগুলো বাকি ছিল। বাট এতটাই সাডেনলি আমাকে ভর্তি হয়ে যেতে বলা হয়, ভর্তি হয়েও যাই। অ্যান্ড পরের দিন মানে 22শে জুলাই আমার ওটি হয়। তো যখনও ইউএসজিটা হয়েছে আমার মনে হয় ডক্টর আমাকে
রিলিফ দেওয়ার জন্য বা আমি যাতে বেশি ভয় না পেয়ে যাই সেই জন্য আমাকে অনেকভাবে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন যে যে ইউএসজিতে যা দেখা যায় একেবারে সেটা ঠিক নয়, কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে। আমি ওনাকে দেখে আমি আরও টেনশন করতে শুরু করি যে উনি যেরমভাবে ইতস্তত করছিলেন, মানে স্বাভাবিক, মানে উনিও ভাবতে পারেননি হয়তো। তখন আমাকে ডক্টর বোঝান, আমার মনে হয়েছিল যে না এটা ঠিক নয়, মানে এতটা বড় হবে না, কি করে হবে, একটা টেনশন হচ্ছিল। বাট যখন আমি অ্যাডমিট হই এবং সেখানে এমার্জেন্সিতে যিনি গাইনোকোলজিস্ট আছেন উনি বলেন যে না মোটামুটি 4 কিলো ওজনের বাচ্চা রয়েছে, তখন আমার টেনশনটা শুরু হয়। কেন আমাকে তার আগেই ডক্টর বলেছিলেন যে চান্সেস আর দেয়ার যে একটা ম্যাক্রোসমিক বেবি হতে চলেছে। সবার মনে অনেক আনন্দ থাকে, মানুষে ভাবে যত হেলদি বাচ্চা তত ভালো, বাচ্চারা যত মোটাসোটা হবে দেখতে ভালো লাগে। ম্যাক্রোসমিক বেবি হওয়া কিন্তু কখনোই ভালো নয়। তাদের অনেক আলাদা হেলথ ইস্যুস থাকে, তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আরও বেশি থাকে, তাদের হার্ট রিলেটেড ইস্যুস আসতে পারে। এ বাদে তো যেটা বললামই নিউনেটাল ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে, কারণ অন্যান্য বেবির থেকে অনেক বেশি গ্লুকোজ পেয়ে এরা বড় হয়েছে, তাই জন্যই এতটা বড় হতে পেরেছে। এবং সেই বেবির কিন্তু বডিতে ইনসুলিনের পরিমাণও অনেক বেশি থাকে। বেবির ওয়েট যেটা একটা ফ্যাক্টর ছিল, ভীষণ অ্যালার্মিং ফ্যাক্টর, সেটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম। আর ডক্টরও নিশ্চয়ই ভীষণ টেনশনে ছিলেন। এবং আমি ওটির সময় শুনছিলাম ডক্টর বলছিলেন যে কত ওয়েট হলো বা কি, মানে ডাক্তারও কিছু এক্সপেক্ট করছিলেন, তো সেই নিয়ে ওরা মজাও করছিলেন, গল্প করছিলেন। আর ছেলের ওজন 4 কেজির থেকে একটু কম ছিল, যেটা ইউএসজি স্ক্যানে দেখিয়েছিল 4 কিলো 300 350 এরকম, দো সেখানে প্লাস মাইনাস দেওয়া থাকে, তো মোটামুটি সেই রেঞ্জেই ছিল, 4 কিলোর মধ্যেই ছিল। আই ওয়াজ কাইন্ড অফ রিলিভড যে সব কিছু ঠিক আছে। বাট হ্যাঁ, বেবির হওয়ার পরে ওর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়েছিল, অ্যান্ড ওকে একদিনের জন্য স্পেশাল কেয়ারে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। টেনশন তো ছিলই, অবশ্যই ছিল, বাট একবার যখন আমি বেবিকে দেখেছিলাম আফটার ডেলিভারি, আই ওয়াজ কাইন্ড অফ রিল্যাক্সড। ঠিক আছে, সব সব ভালো হয়ে যাবে। তো কারণ আমাকে ডেলিভারির আগেই ডক্টর বলেছিলেন যে এই জিনিসগুলো হতে পারে, তো তার জন্য যেন আমি মেন্টালি প্রিপেয়ার্ড থাকি। তার মধ্যে একটা ছিল অবশ্যই এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা, তার জন্য ওকে স্পেশাল কেয়ারে রাখতে হতে পারে, আমি জানতাম, অ্যান্ড রাখা হয়েছে। আই ওয়াজ ওকে উইথ ইট। মানে নিওনেটাল জন্ডিস হওয়ার চান্সেস হতে পারে। ডিসচার্জের আগে ওর জন্ডিস লেভেল টেস্ট হয়েছিল, অ্যান্ড ওটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল বলে ওকে একটা রাত ব্লু লাইট থেরাপিও দিতে হয়েছিল। আফটার দ্যাট ইট কেম টু দ্য নর্মাল লেভেল। তো পলিক্যালসিমিয়া মানে ক্যালসিয়াম লেভেল কম বেশি হওয়ার একটা চান্সেস থাকে প্রিম্যাচিওর বেবির বা প্রিটার্ম বেবির, তো সেটারও একটা চান্স ছিল। অ্যান্ড ওর ব্লাডে ক্যালসিয়াম লেভেল কম ছিল, তার জন্য 6 মান্থস অবধি ওর মেডিকেশন চলে, তারপর এখন সেটা স্বাভাবিক হয়। সামহাও আমরা তার জন্য প্রিপেয়ার্ড ছিলাম। অ্যান্ড আফটারওয়ার্ডস যখন প্রত্যেকটা ট্রিটমেন্ট ঠিকঠাক হয়, আমি এবং আমার ছেলে একসাথেই বাড়ি ফিরি। ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে কোনো রকম সমস্যা সেইভাবে একটা হয়নি, যেটার ভয় আমরা পাচ্ছিলাম সেরকম কিছু হয়নি। কারণ অনেক বেবিকেই আমি দেখেছি আমার সামনে যে এনআইসিইউতে ভর্তি রয়েছে, মায়েরা আলাদা করে পাম্প করে করে ব্রেস্ট ফিড পাঠাচ্ছে বাচ্চার কাছে, যেগুলো দেখতে ভালো লাগে না। অবশ্যই একজন মা ছিলেন, তার বেবিকেও 36 উইক্সেই ডেলিভারি করে দেওয়া হয়। তার কারণটা একদম অপোজিট, মানে তার সামহাও বেবির গ্রোথই হচ্ছিল না, তো তার জন্য তাকে কিন্তু আগে আগে ডেলিভারি করতে হয়। 2 কিলো 400 এরম ওজনের হয়েছিল বেবি, ছোট ছিল বাট সুস্থ ছিল। সেরকমও পরিস্থিতি আমি দেখেছি হসপিটালে। বিভিন্ন রকম মায়েদের বিভিন্ন রকম ইস্যুস হতে পারে। পরে যখন আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন যে বিভিন্ন কারণে এটা হতে থাকে। এক তো দেয়ার ওয়াজ অলওয়েজ সাম রিজনস হুইচ আর আননোন, মানে হিউম্যান অ্যানাটমি পুরোটাই যদি মানুষ জেনে যেত ভগবানের সৃষ্টি, তাহলে তো কিছু থাকতোই না। বাট কিছুটা জেনেটিক্সও ম্যাটার করে। আর একটা যেটা ফ্যাক্টর, যেটা ডক্টর বলেছিলেন যে ওবেসিটি, যে হয়তো মায়ের ওজন এত বেড়ে যাচ্ছে দেখেও বাচ্চার ওজন বাড়তে পারে।
প্রেগনেন্সি শুরুতেই বলেছিলেন আমাকে কিছুটা ওয়েট কমিয়ে দেন প্রেগনেন্সি প্ল্যান করতে, বাট সামহাও আমি সেই সুযোগটা পাইনি। তার আগেই আমি কনসিভ করে যাই। অ্যান্ড আমার তখন তো খুব ভালো লেগেছিলো যে ওয়েট কমাতে হলো না, এক্সারসাইজ করতে হলো না, মজা, এখন তো মজাই মজা। সেটা একটা রিজন ছিল, আমার হায়ার লেভেলে ওয়েটটা ছিল, তার জন্য কিন্তু এই এতটা লার্জ বেবি হয়েছে, এটা হতে পারে। তো আমি বলবো যে আপনারা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন অবশ্যই আপনার ওয়েটটাকে চেক করবেন। যদি আপনার ওয়েট হায়ার লেভেলে থাকে চেষ্টা করবেন ওয়েটটা রিডিউস করে নিয়ে প্ল্যান করার, অথবা যদি অলরেডি আপনি কনসিভ করে থাকেন চেষ্টা করবেন খাওয়া দাওয়াগুলো মেপে প্রপার ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে খেতে। আমার তো ডায়াবেটিস ছিল না, আমার হাইপার টেনশন ছিল না, কিছুই ছিল না, বাট স্টিল আমার বেবির গ্রোথ অনেক হিউজ ছিল। এর জন্য আমার প্রেগনেন্সিটাও হাই রিস্ক ছিল। এটা ভগবানের আশীর্বাদ যে কোনোভাবে প্রিম্যাচিওরলি লেবার পেন বা প্রিম্যাচিওর কিছু ইস্যুস আসেনি, বাট আসলে কিন্তু তার অ্যাডভার্স এফেক্টটা হতো। তো সেই রিস্কগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। এই জায়গাটা অবধি যাওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রেগনেন্সি নর্মালি সুস্থভাবে কাটুক, সেটাই ভালো। আলটিমেটলি আমি বলবো যে আপনি পজিটিভ থাকুন, শরীরের যত্ন নিন, সতর্কভাবে এবং নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করুন প্রেগনেন্সিটাকে ভালোভাবে কন্টিনিউ করার। আমি আমার হাই রিস্ক প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। এর মধ্যে যদি কেউ এমন আমার ভিডিওটা দেখছেন যে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু মন হালকা হয়, টেনশনটা কিছুটা কমে। তো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স, আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনগুলো খুব 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 ভালো থাকুক, আপনার জন্য একটা হেলদি বেবি খুব তাড়াতাড়ি চলে আসে আপনার কোলে, এই আশাই করব। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মানে যতটা পারা যায় স্ট্রেস ফ্রি রেখে যতটা পারা যায় স্ট্রেস ফ্রি থেকে প্রেগনেন্সিটা লিড করার চেষ্টা করুন।